মাছ রপ্তানিটা হয় ব্রাহ্মণবাড়িয়াতে। আমাদের কুমিল্লা স্থলবন্দর দিয়ে রপ্তানির বিষয়ে আপনি পদক্ষেপ নেবেন। প্রথম কি ছিল বক্তব্যটা? রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় নির্বাহী কমিটির একটি সভা রয়েছে। জি জি জি, ওকে, থ্যাংক ইউ। রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় কমিটি, কোনোটার সাথে আমি জড়িত না। সুতরাং জাতীয় নির্বাহী কমিটির যারা এটা নির্বাচন করার জন্য প্রস্তুতি মিটিং করেছে, ওনারা বের হওয়ার পরে ওনার কাছ থেকে সঠিক তথ্য পাবেন, এটা আপনাদের জন্য বেটার হবে। আমি শুধু এইটুকু বলতে পারি, দেশের জন্য কল্যাণকর বা সঠিক হবে এমন ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচন করবে যারা নির্বাচন করার দায়িত্ব নিয়েছে। নেক্সট, আপনি বলেছেন মাছ রপ্তানি। মাছ রপ্তানিটা আখাউড়া দিয়ে হয়, আমাদের এখান দিয়ে কেন হচ্ছে না? আগামীকালকে, লাকিলি আগামীকালকে আমার বাণিজ্য মন্ত্রীর সাথে আমার একটা মিটিং আছে ফার্স্ট আওয়ারে। আমি খোরশেদ সাহেব এটা একটু নোট নিয়েন। আমি কথা দিচ্ছি আমি এটা উঠাবো। অ্যাকচুয়ালি আমার ইয়েতে ছিল না, এখান দিয়ে হওয়া তো আরও অনেক বেটার হওয়ার কথা। কেন হচ্ছে না ব্যাপারটা আমি জানবো, এবং আগামী দিনে এখান দিয়ে এক্সপোর্ট করার প্রশ্নে যতটুকু ভূমিকা রাখার দরকার আমি সেটা করব, আপনাদেরকে কথা দিচ্ছি। এটা দীর্ঘদিন ধরে আমি গত সপ্তাহে একটা নিউজ করছি, এখানে যে আমাদের 41টা পণ্য যান যে আমরা চুক্তিভুক্ত করছি, মাত্র 2টা পণ্য যায়, গ্যাস এবং সিমেন্ট। সিমেন্টও যে পরিমাণ চাহিদা আছে ওই দেশের তারা, ওই চাহিদা হচ্ছে অনেক কম, মাত্র 50টা ট্রাক যায় মাসে। এটা যাওয়ার ওখানে চাহিদা আছে 5,000। ওই দেশের একটা সিস্টেম, দেশের মধ্যে বিষয় আটকে দেওয়া এবং তাদের যে সিস্টেম বা জটিলতার কারণে এই বন্দরটা সেই দীর্ঘদিন ধরেই অবহেলিত বিরাঙ্গন থেকে। এই বন্দর একটা সম্ভাবনার বন্দর। সবচেয়ে একটা সম্ভাবনার কথা হচ্ছে কুমিল্লা যে 3টা মেডিকেল কলেজ আছে, এই মেডিকেল কলেজের না 3টা কুমিল্লা সেই বেসরকারি মেডিকেল কলেজ আছে, এই বেসরকারি মেডিকেল কলেজগুলিতে ভারতের 700 শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। তার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে লোকেশন সুবিধা, খাদ্য, কমিউনিকেশন অনেক বেটার, খাদ্যের ভেরিয়েশন, ভাষার ভেরিয়েশন, এবং তাদের যে মেডিকেল পরীক্ষা দেওয়ার পর ওখানে যে পরীক্ষা দিতে, এটা আমাদের ইন্টারন্যাশনাল মিলে এত সুযোগ সুবিধা থাকার পরও এখানে শুধু কয়েকজন ট্রান্সপোর্ট যাত্রী ছাড়া কোনো সুবিধা নেই। এটা অনেক বড় সম্ভাবনা হতে পারে। আপনি চাইলে এটাকে রাষ্ট্রের কাছে জানাতে পারেন এই বিষয়ে আমাদের। থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এটা ভেরি ইম্পর্টেন্ট, কালকে মিটিংয়ে আমার। ঠিক আছে, আমি কথা দিলাম। অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাদেরকে আমার এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। গত 2024 সালের বন্যাতেও আমরা দেখেছি কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে, এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরে বৃষ্টিপাত হচ্ছে, অনিয়মিত বন্যা হচ্ছে। এটা বাংলাদেশের মানুষের সাথে ইউজ টু হয়ে যাচ্ছে বন্যাটা। তো সেই ক্ষেত্রে আমাদের যে কৃষি উৎপাদন আগামী 5 বছরে সেটি র্যাপিডলি হ্রাস পাবে। তো সেক্ষেত্রে আমাদের যে জলবায়ু মোকাবেলা করতে পারে এমন কোনো পণ্য উৎপাদনের পরিকল্পনা সরকারের আছে কিনা, এবং এই যে অঞ্চলগুলিতে বন্যাগুলি হচ্ছে সেই অঞ্চলগুলিতে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে কিনা সরকারের? ওকে, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, আপনি যেভাবে বললেন আগামী বছরগুলিতে এগ্রিকালচার পণ্য দ্রুত হ্রাস পাবে, অনেক কথাটা আমি একমত না। এটা না এদের ঘোষণা যেটাই হোক, আমি এটার সাথে একমত না। এই কারণে পৃথিবী যেমন বদলাচ্ছে, পৃথিবীর সাথে সাথে মানুষও তার পলিসি বদলাচ্ছে। একটা উদাহরণ দিই, আপনারা একটু আগে যে কথাটা আমারে বললেন যে বন্যায় বারবার ধান ডুবে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের অবগতির জন্য বলছি, আগামী সিজনে হাওর এলাকায়, মেনলি বন্যায় হাওর এলাকাটা এফেক্টেড হয়। হাওর এলাকায় আমরা এটা নতুন নাম কত না, এটা 118 রাইট মেম্বার, আমি শিওর হইলাম। আমরা 118 ধানের একটা নতুন জাতের ধান বীজ আকারে অবমুক্ত করা হচ্ছে। আগামী বছরেই, মানে এই সিজনের পরেই আমরা এটা বাই 30 টন আমরা বীজ এটাকে সরবরাহ করবো মেলে হাওর এলাকায়।
এবং তারপরের বছর প্রথম বছর যদি 30 টন যাচ্ছে তারপরে আর এটার বীজ নেওয়ার সমস্যা হবে না। এখন প্রশ্ন যে এটাতে লাভটা কি, এটা কিভাবে বন্যা থেকে মুক্ত থাকবে। নাম্বার 1, এই ধানটা আমাদের বন্যাটা কেন আসে, আমাদের যে ভ্যারাইটিগুলি এই মুহূর্তে আছে ওই ভ্যারাইটিগুলি যখন ধান কোপার কথা তার থেকে যদি 10 দিন আগে যদি আমরা হালিটা ফেলতে পারতাম, ধানটা কুপতে পারতাম, 10 দিন আগে যদি আমরা হারভেস্ট করতে পারতাম, আমাদেরকে কিন্তু বন্যাটা পাইতো না। 10 দিন আগে আমরা কেন করতে পারি না, ওই সময় ধানের বীজ বুনলে ওইটা গেঁড়া আসে না, শীত বেশি থাকে। এই যে 118 জাতের যেটা, এটা যেই ঠান্ডার জন্য গেঁড়া আসতো না, ওই ঠান্ডার মধ্যেও এই নতুন জাতটা গেঁড়া আসবে। তার মানে আমি যদি 10-12 দিন আগে আমি যদি এই ধানটা কুপতে শুরু করি, তার মানে আমি 10-12 দিন আগে ধানটা পাবো এবং ওই ঠান্ডার মধ্যে তার গ্রোথ আসবে। ঠান্ডায় ধানের গ্রোথে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না এই জাতের ধান, এতে করে পুক্ত ধান হবে। নর্মালি ঠান্ডায় অনেক সময় ধানের চিটা হয়ে যায়, এই জাতটা নতুন যেটা অবমুক্ত করা হলো এটা তা হবে না। এটা যদি হয়ে যায় আমরা আশা করি সচরাচর যেই সময় বন্যা আসে ওই বন্যা তো আমরা এফেক্টেড হতাম, এটাকে বোধ অলমোস্ট আমরা ওভারকাম করে ফেলতে পারছি। ধন্যবাদ। জি, যেগুলি আপনি তো এখন হাওর এলাকার কথা বলেছেন, যেগুলি উপকূলীয় এলাকা, বিশেষ করে সাগরের পানি, লবণাক্ত পানি যেখানে ছড়িয়ে পড়ছে, ওই এলাকাগুলিতে ধানের উৎপাদন কমছে, যারা আমরা ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে কি জানেন, আপনারা এই যে প্রশ্নগুলি করেন একেবারে টু দ্য পয়েন্ট এবং রিয়েলি সমস্যা নিয়ে প্রশ্ন করেন। হ্যাঁ, এই জন্য প্রশ্নের উত্তর দিতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, খিদা ফেডে এই জন্য চলে যেতে ইচ্ছা করে। থ্যাংক ইউ। নো ওর অ্যান্সার আছে, আমি তো যোগ করি সবসময় কি আমাদের না, ওটার যেটা আছে আপনাকে আমি বলে দিই, আমরা আরেকটা জাতের ধান আমরা আগামী সিজন থেকে আমরা অবমুক্ত করছি, সেটা হলো স্যালাইন টলারেন্স, মানে লবণাক্ততা বেড়ে গেলেও ওই ধানের কোনো ক্ষতি হবে না, ওই জাতটাও আগামী বছর অবমুক্ত করা হচ্ছে। আমাদের সায়েন্টিস্ট যারা আছে রাইস রিসার্চে, এরা প্রচুর হার্ডওয়ার্ক করছে এবং অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানীরা ওইখানে আছে। আমরা আশা করি এই সমস্যাগুলি ইনশাআল্লাহ আমরা ওভারকাম করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমি মাননীয় সাংবাদিক ভাই, আমি হইলাম এই যে ধান, গম, চাউল, হ্যাঁ, গরু, ছাগল, আমি নিউজ দেখলো এটাই দিই, অন্য কোনো নিউজ দেখি না অনেস্টলি। যেটা আমি আমার জগতের ভিতরে যদি আপনারা থাকেন, হ্যাঁ, আমি যেটা নিয়ে কাজ করছি, পরিশ্রম করছি, আপনারা সহযোগিতা করছেন, আমি অত্যন্ত খুশি হব। ধন্যবাদ আপনাকে। আপনি যখন ভিতরে কথা বলছিলেন সেখান থেকে দুইটা টপিক আমি প্লাবন ভূমিতে যে মৎস্য চাষ, এই মৎস্য চাষটাকে নিয়েই কিন্তু আমাদের পুরো বাংলাদেশের মধ্যে বাংলাদেশ এই মৎস্য চাষের যে মাছের উৎপাদন হচ্ছে, এটার কোনো ফিক্সড বাজারজাতকরণের ব্যবস্থা হবে কিনা কিংবা সংরক্ষণের কোনো ব্যবস্থা করা যায় কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আপনি সেখানে শুনেছেন এখানে যে প্রাণী সম্পদের টিকা উৎপাদন কেন্দ্র আছে, এখানে 2টা টিকা উৎপাদিত হচ্ছে, কিন্তু সবচেয়ে আমাদের চাহিদা যেটা খুরা রোগের টিকা, সেটা এখানে একসময় হতো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখানে খুরা রোগের টিকা আবার পুনরুৎপাদন করা যায় কিনা, যেহেতু শুধুমাত্র একটা। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় হয়তো আপনি এই জন্যই বলি, সত্যিই ভালো লাগছে। আমরা জোকিং, আমি ভেরি সিরিয়াসলি বলছি, আমার খুব ভালো লাগছে যে আপনি আমার ট্রাফিক নিয়ে কথা বলছেন, রিয়েল সমস্যা নিয়ে কথা বলছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে করছি, এরই মধ্যে আমরা আলাপ আলোচনা করছি। আমাদের এইখানে যে প্রজেক্টটা আছে এটার প্রচুর জায়গা আছে এবং আমরা ইচ্ছা করলে সারা বাংলাদেশের ভ্যাকসিন এখানে উৎপাদন করার মতো স্পেস আছে বা এইটা, এবং এখানে এই ল্যাবটা বা এই প্রোডাকশানটা অনেক বাড়ানোর জন্য আমরা একটা প্রজেক্ট হাত দিচ্ছি। আশা করি খুব কম সময়ের ভিতরে এখানে আমাদের যেই পরিমাণ ভ্যাকসিন উৎপাদন করছি তার থেকে বহু গুণ বেশি ভ্যাকসিন এখানে আমরা উৎপাদন করতে পারবো। শুধু এটা নয়, এই গরুর জন্য না, ইভেন মুরগির মোরগের যেটা, এটাও তো আমরা এখানে করতে পারি।
আমার এই জায়গাটাও অনেক বড় আছে, আমরা এটা ইউটিলাইজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। বিষয়টা প্লাবনভূমিতে মাছের বাজার, জি, সেখানে কোনো স্থায়ী বাজার নেই, যে যার মতো দামে বিক্রি করে। তো সেখানে কোনো ফিক্সড বাজারজাতকরণের ব্যবস্থা করা যাবে কিনা, কিংবা সংরক্ষণের কোনো ব্যবস্থাকার হিমাগার করা যায় কিনা? দেখেন না, বাংলাদেশের মিঠা পানির মাছ, এটা শুনতে আমার মুখ দিয়ে কেমন লাগবে, বা সত্যটা বলি, আপনিও ফ্রোজেন একটা মিঠা পানির মাছ কিনেন না। হ্যাঁ, আমরা যেটা চাই যে ছোট হোক, তাজা মাছটা হইলে ভাগ করে খাইলাম, ফ্রোজেন করলে এটা সামুদ্রিক মাছ, ফ্রোজেন ঠিক আছে, মিঠা পানির মাছ না। তবে হ্যাঁ, এখানে কোনো ল্যান্ডিং স্টেশন নাই, ব্যাপারটা আমি দেখব, কারণ যেহেতু এটা আমারই মিনিস্ট্রি, এখানে কোনো ল্যান্ডিং স্টেশন করা যায় কিনা, কোন প্রসেসে তারা বিক্রি করে, ব্যাপারটা জানবো। যদি এমন কিছু থাকে, সরকারি জায়গা খুঁজে বের করতে পারলে আমি ল্যান্ডিং স্টেশন করার ব্যাপারে সিদ্ধান্ত নেব। ধন্যবাদ আপনাদেরকে, আপনারাও কষ্ট পাইছেন। খালখনন নিয়ে আপনি খুব জোর করেছিলেন, পরে করতে চালাইছেন, সবশেষ খালখননের কি অবস্থা? যতটুকু বিএডিসি, এখানে জানেন 2-3টা ডিপার্টমেন্টে খাল খননের সাথে জড়িত। তার ভিতরে আমার কৃষি বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে যতটুকু খাল আমরা পেয়েছি, এক্স্যাক্টলি সিজনের মধ্যে সম্পূর্ণটা শেষ হয়েছে। আগামী সিজনে এই জুন জুলাই থেকে তারপরের মাস পরে জুন পর্যন্ত আমাদের যেই পরিমাণ হবে, আপনি দেখেছেন আমরা এর ভিতরে কথা বলেছি, আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমি ইন্ডিপেন্ডেন্টলি কথা বলেছি, 1 by 1, এবং ওইটারও প্রোগ্রামিং হচ্ছে, প্ল্যানিং হচ্ছে, কিভাবে করতে হবে ওইটাও আমরা করছি। এতটুকু বলতে পারি, আমাদের ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিশেষ করে ভিএডিসির আন্ডারে যে খাল খনন কর্মসূচি, যেই পরিমাণ টার্গেট আমাদের আছে, এটাও আগামী বছরের একেবারে ইন টাইম 16 আনায় 16 আনা কাজ শেষ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ 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 হ্যাঁ, না না, যেটা বন্যায়, এবার তো বন্যা যেটা হয়েছে রানিংয়ের ভিতরে, যেটা কয়েকদিন আগে যেটা হলো, কক্সবাজার থেকে শুরু করে মেনলি ওই জোনটার ভিতরে আমরা কৃষক পর্যায়ে বীজ এবং আদার্স ফ্যাসিলিটিও দিয়েছি। ইভেন গরু ছাগলের জন্য ভ্যাকসিনও আমরা ওইখানে পুরা যে উপজেলা বন্যা আক্রান্ত সম্পূর্ণটার ভিতরে আমরা ফ্রি ভ্যাকসিনও দিয়ে দিয়েছি, কারণ এরপরে এই খুরা রোগটা বেশি আবির্ভাব হয়, এই জন্য এটা আমরা করে দিয়েছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। নেক্সট উইকে আসলে আবার দেখা হবে।